নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ বুধবার 28 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বড় নেতার সঙ্গে সাক্ষাৎ জন বার্লার, বাড়ছে জল্পনা। বাংলার নির্বাচনে পুলিশের মাতব্বরি শেষ, এই কথা শুনেই মাথায় হাত মমতার। ভারতের রাজ্যে আটকালো চীন। এবার শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি রাশিয়ার। উপনির্বাচনে প্রার্থী খুঁজতে হিমশিম গেরুয়া শিবির। শক্তিশালী শিলিগুড়ি, চিকেন স্নেকে রাফায়েল S-400, চোখে চোখ রেখে বার্তা চীন বাংলাদেশকে। দিশা বদল দিলীপ ঘোষের, কেন্দ্রীয় বিজেপি কি বার্তা দিল? বাংলাদেশি টিএমসি নেত্রী লাভলি খাতুনকে পুশ ব্যাক করার দাবি বিজেপির, রাজ্য না মানলে। পরীক্ষায় যারা বসতে পারবেন না তাদের জন্য কি ব্যবস্থা জানালেন মমতা। এবার আসছে বিস্তারিত খবরে। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়ে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহসভাপতি মেহবুব আলম ওরফে বুলবুলের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন জন বার্লা। সঙ্গে ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। তাদের এই সাক্ষাৎ পর্ব নিয়েই এখন জোরদার চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। মেহবুব আলমের দলবদল নিয়েও শুরু হয়েছে চাপানুত্তর, চলছে জল্পনা গুঞ্জন। যদিও এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসাবেই দেখার কথা বলছেন বার্লারা। সোমবার সকালেই দক্ষিণ ধূপজোড়ার মেহবুব আলমের বাড়িতে যান বার্লারা। সূত্রের খবর, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। তবে সেখানে কোন বিষয় উঠে এসেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে শেষ পঞ্চায়েত নির্বাচনে মেহবুব আলমের স্ত্রী সেলিনা বেগম নির্দল প্রার্থী হিসাবে লড়াই করেছেন এবং জয়ী হন। অন্যদিকে মেহবুব আলম বর্তমানে আবার বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। মেহবুব প্রসঙ্গে জন বার্লা বলেছেন, এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। আমার হাত ধরেই উনি বিজেপিতে এসেছিলেন। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি, তাই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। অন্যদিকে মেহবুব বলছেন, রাজনীতির কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি। তার কথায়, জনদার সঙ্গে বহুদিন একসঙ্গে রাজনীতি করেছি, আজ সৌজন্য সাক্ষাৎ করতেই এসেছিলেন। তবে ঘাসফুলে যোগদানের জল্পনায় জল ঢেলে তিনি জানান, তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। বাংলায় যে কোনো নির্বাচনে তৃণমূল যেভাবে সন্ত্রাস করে তার পেছনে সবথেকে বড় পুলিশের অবদান রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিরোধীরা। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে তাদের পরিচালনা করে পুলিশ। আর প্রত্যেকটি নির্বাচনে অবাধে কারচুপি থেকে শুরু করে হিংসার মতো ঘটনাও ঘটে। বিজেপি বিধায়কদের নিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তারপরেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। শুভেন্দুবাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যের পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট করানো নয়, ভোটের সময় তাদের রাজ্যের বাইরে পাঠানো হোক। রাজ্যের বাইরে যে কোনো জায়গা থেকে এসপি, ওসি এবং আইসিদের নিয়ে এসে বসানো হোক। প্রয়োজনে ভোট পরিচালনার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া হোক। বিরোধীদের দাবি, শুভেন্দু অধিকারী একেবারে যুক্তিসঙ্গত কথা বলছেন, কারণ এই রাজ্যে পুলিশ শুধু তৃণমূল ছাড়া এক পাও চলতে পারবে না। প্রত্যেকটি নির্বাচনেই পুলিশের সাহায্য নিয়ে তৃণমূলের গুন্ডারা বুথে অবাধে ছাপ্পা দিয়ে ভোটে জিতে যায়। আর এবার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা আটকাতে নির্বাচন কমিশনকে এই বিষয়ে প্রথমে নজর দিতে হবে। আর এই বিষয় ঠিকঠাক করলেই তৃণমূলের পক্ষে আর ভোটে জেতা সম্ভব হবে না বলেই দাবি বিরোধীদের। পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে এই দাবি করছেন, তাই তার এই কৌশল যদি বাস্তবে গ্রহণযোগ্য হয় তাহলে সবথেকে বড় চাপ তৈরি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কাছে। কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো মতো জানে যে বর্তমানে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রাজ্য জুড়ে রয়েছে তাদের খুব একটা সহজ হবে না 26শে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। তাই সেই নির্বাচনে জয়লাভ করতে পুলিশ সবথেকে বড় ভূমিকা পালন করায় সেই পুলিশকেই এবার বাংলার বাইরে পাঠিয়ে দিয়ে রাজ্যের শাসকরা তার তবেদারি করার কিছু থাকবে না। আর যদিও এই কাজ শুভেন্দুবাবু করতে পারেন তাহলে তৃণমূলের কপালে শনি নাচবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। চীনের সমর্থন পাকিস্তানকেই, অবশ্যই তা ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের 5 সন্ত্রাসবাদীর ওপর নিষেধাজ্ঞা জারির পর একগুচ্ছ নথিপত্র সহ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন জানিয়েছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা তথা NIA। সেই অনুরোধ ভেটো দিয়ে আটকে দিল পাকিস্তানের চিরবন্ধু চীন। ভারতের বিভিন্ন জায়গায় লাগাতার জঙ্গি হামলার নথিপত্র প্রমাণ হিসাবে যে 5 জনের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে পেশ করা হয় তা হলো আব্দুল রউফ আসগর, সাজিদ মির, আব্দুর রহমান মাক্কি, সাইদ মেহমুদ রেহমতুল্লাহ, তালহা শহীদ,
তারা প্রত্যেককেই পাকিস্তানে থাকে। 1999-এ এয়ার ইন্ডিয়ার IC 814 বিমান অপহরণ কাণ্ড, 2001 সালে সংসদ চত্বরে জঙ্গি হানা, মুম্বাইয়ে 26/11 সন্ত্রাস, 2016-র পাঠানকোটে সেনাঘাঁটি আক্রমণ, 2019-এ পুলওয়ামার সন্ত্রাসী হামলায় তারা যুক্ত। অতি সম্প্রতি পেহেলগামে জঙ্গি হামলার যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকেও নিষিদ্ধ করার আবেদন করা হয়েছিল। প্রতিবারের মতো এবারেও চীনের বাধায় বিষয়টি গ্রাহ্য হলো না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো নাম নেই। এই যুদ্ধ যেন অনন্তকাল ধরে চলছে। বর্তমানে পরিস্থিতি এমন যে রাশিয়া ইউক্রেন ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। আর এই ঘটনা ক্ষুব্ধ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যবহারে অত্যন্ত ক্ষুব্ধ। আগে এই যুদ্ধবিরতি চেয়ে আমেরিকার দ্বারস্থ হয়েছিল ইউক্রেন, কিন্তু রাশিয়া তাতে কর্ণপাত করেনি। এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান যে কোনো মূল্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আনতে চান, কিন্তু পুতিন প্রস্তুত নন। তাই ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে রুশ প্রধানকে সতর্ক করেছিলেন যে রাশিয়া কিন্তু আগুন নিয়ে খেলছেন, আর এর ফল ভালো হবে না। এবার সেই সতর্কবাণীর জবাব দিলেন পুতিনের প্রশাসন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলছেন, ট্রাম্প পুতিনকে সতর্ক করে বলেছেন যে তিনি আগুন নিয়ে খেলছেন। পাশাপাশি এও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই রাশিয়ার সঙ্গে কিছু খারাপ ব্যবহার করতে পারে। আমি কেবল খারাপ বলতে বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্পও এটাই বুঝতে পারবেন। আমেরিকা এবং রাশিয়ার পরস্পরের বক্তব্য থেকে স্পষ্ট যে দুই দেশের মধ্যে সবকিছু মোটেই স্বাভাবিক নেই। এর আগে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে তীব্র আক্রমণ করে বলেছিলেন যে ভ্লাদিমির পুতিনকে বুঝতে হবে, আমি যদি না থাকতাম তাহলে এতক্ষণে রাশিয়ার সঙ্গে খুব খারাপ কিছু ঘটে যেত। আর আমি খারাপ মানে সত্যিই খারাপ বলতে চাইছি। তিনি আগুন নিয়ে খেলছেন। এখানেই সডেস নয়, ট্রাম্প পুতিনকে উন্মাদও বলেছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মার্কিন রাষ্ট্রপ্রধান রুশ রাষ্ট্রপ্রধানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি পুতিনকে অনেক দিন ধরে চিনি, আমাদের সম্পর্ক ভালো, কিন্তু এখন তিনি রকেট ছুটছেন, বিভিন্ন শহর আক্রমণ করে গণহত্যা করছেন, এটা আমি মোটেও মেনে নেব না। আমি জানি ওই লোকটার কি হয়েছে। আমরা কথা বলছি আর তিনি কিভ সহ অন্যান্য শহরগুলিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করছেন। কিছু তো ভুল রয়েছে। আমি এইসব মোটেই পছন্দ করি না। ট্রাম্প বলেছিলেন যে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে এমন কিছু একটা ঘটেছে যে পুতিন একেবারে উন্মাদ হয়ে গিয়েছেন। ওরা কোনো কারণ ছাড়া মানুষকে হত্যা করছেন। আমি কিন্তু কেবল সৈন্যদের কথা বলছি না, কোনো কারণ ছাড়াই ইউক্রেনীয় শহরগুলিতে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছোড়া হচ্ছে। আমি সবসময় বলেছি রাশিয়া পুরো ইউক্রেন চায়, কেবল ইউক্রেনের এক টুকরো নয়। সম্ভবত সেই তথ্যই সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু যদি তা সত্যি হয় তাহলে রাশিয়ার নিজের পতন নিজেই ডেকে আনবে। সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জ বিধানসভার প্রার্থী খুঁজতে হিমশিম খাচ্ছে গেরুয়া শিবির। তৃণমূলের দুর্গ হিসাবে খ্যাত এই কেন্দ্রে অতীতে বিজেপি সেভাবে দাঁত ফোটাতে পারেনি। তাই আসন্ন উপনির্বাচনে বিজেপি কতটা সক্রিয়ভাবে ভোটে অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, কালীগঞ্জ বিধানসভা বরাবরই তৃণমূলের গড়। 2011 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ 17,000 ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে ছিল আরএসপি প্রার্থী শঙ্কর সরকার। 2016 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থী হাসানুজ্জামান শেখ 1200 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পরাজিত করেছিলেন। পরবর্তীতে হাসানুজ্জামান শেখ তৃণমূলে যোগদান করেন। 21 নির্বাচনে পুনরায় নাসিরউদ্দিন আহমেদ তৃণমূলের টিকিটে 46,000 ভোটে জয়ী হয়ে কালীগঞ্জ বিধানসভার বিধায়ক হয়েছিলেন। সেবার দ্বিতীয় স্থানে ছিল বিজেপি প্রার্থী। কালীগঞ্জ বিধানসভার প্রায় 65% সংখ্যালঘু ভোট রয়েছে, যা বরাবরই তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে থেকেছে বলেই দাবি রাজনৈতিক মহলের। গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে 94,018টি ভোট পান। বিজেপি প্রার্থী অমৃতা রায় 63,345টি, সিপিএম প্রার্থী এস.এম. সাদি 36,698টি ভোট পান। বিগত কয়েক নির্বাচনে বাম ভোটে রামে যাওয়ার বিজেপির উত্থান হয় কালীগঞ্জে বিধানসভা নির্বাচনে। যদিও সাংগঠনিকভাবে এই কেন্দ্রে সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। গোপরাম, আটিয়ারি, ফরিদপুরের মতো হিন্দু অধ্যুষিত পঞ্চায়েতে বিজেপির সীমাবদ্ধ থেকেছে। এই পরিস্থিতির আসন্ন উপনির্বাচনে প্রার্থী বাছাই কঠিন হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরে। সম্প্রতি রাজ্যের এক বিজেপি নেতা নাকাশিপাড়ায় এসে বলেছিলেন, কালীগঞ্জ হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। সেই জায়গায় উপনির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে বিজেপি আদেও কতটা সুবিধা করতে পারবে সেই নিয়ে প্রশ্ন উঠছে। কালীগঞ্জ বিধানসভায় সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, বামফ্রন্ট যাকে প্রার্থী করবে তার হয়েই লড়ব। তবে কালীগঞ্জ বিধানসভায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি সিপিএম। উপনির্বাচনে আমরা ভালো ফল করব। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, প্রার্থী নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য কমিটি এই সিদ্ধান্ত নেবে। সময় মতো নাম ঘোষণা করা হবে।
আরএসপির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং নদিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রাহুল মুখোপাধ্যায় বলেন, আমরা বামফ্রন্টকে চিঠি করেছি। এই আসনটিতে বরাবরই আরএসপি প্রার্থী দিয়ে এসেছে, তাই আসন্ন উপনির্বাচনে এই কেন্দ্র থেকে আরএসপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক। কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, বিরোধীদের নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। ব্যাপক পরিমাণে লিড দিয়ে এই কেন্দ্রটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই আমাদের লক্ষ্য। দল যাকে প্রার্থী করবে তার হয়েই লড়াই করা যাবে। ভারতের অপারেশন সিন্দুর সময় থেকেই পশ্চিমবঙ্গের চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার এবং আরও আঁটোসাঁটো করা শুরু হয়েছিল। এবার প্রতিবেশীদের কড়া বার্তা দিতে শিলিগুড়ির চিকেন স্নেক করিডোরে সুদর্শন চক্র অর্থাৎ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 উল্লেখ্য। এদিকে পশ্চিমবঙ্গ যেমন পাকিস্তান, তেমনি পূর্বে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে মোহাম্মদ ইউনূসের বদলের বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী বক্তব্যগুলি যেমন দুশ্চিন্তা বাড়িয়েছে, তেমনি চীন এবং পাকিস্তানের সঙ্গে ইউনূস সরকারের ক্রমবর্ধমান বন্ধুত্বও ভারতের উদ্বেগের কারণ। সম্প্রতি চীনা সেনা আধিকারিকরা বাংলাদেশের লালমনিরহাটে একটি পুরানো বিমান ঘাঁটি পরিদর্শন করেন, যা কিনা ভারতের শিলিগুড়ি চিকেন স্নেক করিডোরের খুব কাছেই অবস্থিত। আর ভৌগোলিকগতভাবে দিক থেকে দেখতে গেলে শিলিগুড়ির এই চিকেন স্নেক করিডোর ভারতের জন্য স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই চিকেন স্নেক করিডোর দেশের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলিতেও জুড়ে রাখে। আর তাই প্রতিবেশীদের কড়া বার্তা দিতে ভারত এবার শিলিগুড়ির চিকেন স্নেক করিডোরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এই চিকেন স্নেক করিডোর এলাকায় একটি সামরিক মহড়ার আয়োজন করে। সূত্রের খবর, সেই মহড়ার সময় বাংলার এই চিকেন স্নেক করিডোরে বসানো হয় রুশ নির্মিত S-400 ট্রাম্প। এরপর এয়ার ডিফেন্স সিস্টেম 400 কিলোমিটার পর্যন্ত একসঙ্গে একাধিক আকাশকে হুমকি দিয়ে নিষ্ক্রিয় করতে পারে। আগেই জানা গিয়েছিল যে বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান ঘেরাও পশ্চিমবঙ্গের চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে প্রস্তুতি কোনো রকম ত্রুটি রাখছে না ভারতীয় সেনা। প্রায় 22.5 কিমি দীর্ঘ শিলিগুড়ির চিকেন স্নেক করিডোরে বসানো হয়েছে রাশিয়ার তৈরি স্যাম বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল। তাকে দলের কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যাচ্ছিল না, বরং তিনি নিজের মতো করে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যুক্ত হচ্ছিলেন। বিজেপির অফিসিয়াল প্রোগ্রামগুলিতে তার অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে শুরু করেছিল। অবশেষে কেন্দ্রীয় বিজেপি দিলীপ ঘোষকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, যা তার অনুগামীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব পক্ষ দিলীপ ঘোষকে তার পূর্বের মতোই সক্রিয়ভাবে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার সঙ্গে দিলীপ ঘোষ দীর্ঘকাল ধরে যুক্ত, সেখান থেকেও তাকে দলের কাজ করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2021 সালে বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের রাজ্য বিজেপির সভাপতি থাকাকালীনই রাজ্য বিজেপির ব্যাপক জয় এনেছিল। তাই 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে তার মতো একজন অভিজ্ঞ নেতাকে দূরে সরিয়ে রাখা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে চটাতে চাইছে না বলে মনে করা হচ্ছে। দলের শীর্ষ স্তর থেকে কাজ করার ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার পর অনুগামীরা উজ্জীবিত হয়েছেন। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশের পুশব্যাকের দাবি জানালো বিজেপি। আগেই তাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে প্রশাসন, আর তারপরেও কেন ওই তৃণমূল নেত্রীকে রাজ্য প্রশাসন পুশব্যাক করছে না, সেই প্রশ্ন তুলছেন বিজেপি নেতা অমলান ভাদুড়ী। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার কাছে পরাজিত কংগ্রেস প্রার্থী। বিষয়টি মহকুমা শাসককে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। তদন্তে উঠে আসে লাভলি খাতুন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এরপর এক ব্যক্তিকে বাবা বলে পরিচয় দিয়ে ভারতের নথি বানিয়েছেন তিনি, যদিও তার বাংলাদেশের দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট রয়েছে এবং সেখানে বাবার নাম আলাদা। এরপরেই লাভলি খাতুনের বাংলাদেশি বলে ঘোষণা করে পঞ্চায়েত সদস্যপদ খারিজ করার নির্দেশ দেন মহকুমা শাসক। ফলে প্রধান পদ চলে যায় তার। বিজেপির প্রশ্ন, বাংলাদেশি বলে চিহ্নিত হওয়ার পরেও কেন লাভলি খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করছেন না মালদা জেলা প্রশাসন? এই মর্মে জেলা প্রশাসনকে স্মারকলিপি দিতে বলেছে মালদা জেলা বিজেপি। দলীয় নেতা অমলান ভাদুড়ী বলেন, জেলা প্রশাসন আমাদের চিঠি পেয়ে তৎপর না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেব, তারপর কেন্দ্রীয় সরকার যা করার করবে। পরীক্ষা আবার দিতে হবে। আজ মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গেও জানিয়েছেন, কোর্ট যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলছে, যাদের পরীক্ষায় না বসার নির্দেশ দিয়েছে, তাদের জন্য রাজ্য সরকার মানবিক, তারাও যাতে চাকরি করতে পারেন অন্য বিভাগে, সেই বিষয়টিও দেখা হবে। মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে এবং যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য বিভাগে যোগদান করতে পারে, কোর্ট বলে দিয়েছে। শিক্ষা দপ্তরের লোক দরকার, ঘন্টা বাজানো, রুম পরিষ্কারের লোক দরকার, তালা বন্ধ করার লোক নেই। এরপর তিনি আরও বলেন, সেই রকম যেমন অতিরিক্ত গ্রুপ সি গ্রুপ ডি নিচ্ছি, তেমনই তারাও শিক্ষা দপ্তরে আবেদন করতে পারেন।
তাছাড়া আমরা আরও 3-4টি ডিপার্টমেন্ট কাজের অপশন দেব, সেটা আলাদা করে নোটিফাই করব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন কেন সরকার এই সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রীর কথায় অনেকের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, কেউ লোন নিয়েছেন, কেউ তাদের চাকরি গেলে চলবে কিভাবে। তিনি বলেন মানবিকতার স্বার্থে তারা শিক্ষা দপ্তরে অ্যাপ্লাই করতে পারেন, এরপর আরও কয়েকটি বিভাগেও অ্যাপ্লাই করতে পারেন, সেটা আমরা 3-4 দিন পর করে দেব। তবে তার আগে শিক্ষকদের নোটিফিকেশন বেরোবে, তারপর বাকিদের। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।